আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। এরকম একটি মহামারী আমরা সবাই প্রত্যক্ষ করছি, যা আসলে আমাদের কারোরই প্রত্যাশা ছিল না। তো এই থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য যে সকল স্বাস্থ্যবিধি আমাদেরকে দেওয়া হয়েছে তা নিশ্চয়ই আমরা সবাই মেনে চলছি। আশা করি তোমরাও মেনে চলছো। ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি সবাই করি তাহলে নিশ্চয়ই দ্রুতই মুক্তি পাবো বলে আমরা আশা করি। সবার জন্য শুভ কামনা রেখেই আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের জন্য 3006 কোর্সের তৃতীয় বর্ষের 3006 কোর্সের একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় বর্ষের 3006 কোর্সের সাহিত্য ও সমালোচনা তত্ত্ব। এই বিষয়ের একটি অংশ, সেটি হচ্ছে ইতিহাসমূলক সমালোচনাবাদ। তোমাদের দেখবে যে তোমাদের সিলেবাসটির 4টি অংশ রয়েছে, তার তৃতীয় অংশে সাহিত্য সমালোচনা পদ্ধতি নামে একটি অংশ আছে। সেই পদ্ধতির প্রথম পদ্ধতিটি আছে ইতিহাসমূলক সমালোচনাবাদ। এই অংশটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তবে তার আগে আমি তোমাদেরকে এই কোর্সটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ছোট্ট একটি কথা বলবো। কারণ হলো, আমি লক্ষ্য করেছি আমাদের তৃতীয় বর্ষের কোর্সটি অনেক লম্বা, প্রতিটি বিষয়েই অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে তোমাদের যে কোর্সটি আমি আজকে পড়াতে যাচ্ছি, সাহিত্য ও সমালোচনা তত্ত্ব, এই কোর্সটি অনেক বিস্তৃত। এর মধ্যে অনেকগুলো টপিকস এসেছে, অনেকগুলো বিষয় এসেছে, এবং সবচেয়ে যে বড় কথা সে বিষয়টি হলো যে এই বিষয়টি আসলে তোমাদের কাছে অনেকটাই বছর শেষে অস্পষ্ট থেকে যায়। আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি, অন্যান্য বিষয় হয়তো তোমরা ধরতে পারো, কিছুটা হলেও তোমরা বুঝতে পারো, কিন্তু এই বিষয়টি তোমাদের কাছে একটু অস্পষ্ট থেকে যাওয়ার জন্য আমরাও সবসময় শিক্ষকেরা চিন্তিত থাকি। তো আজকে আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারবে, কিন্তু আমাদের মূল বিষয় শুরু করার আগে এই বিষয় সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করে নিতে চাচ্ছি, যাতে তোমরা পরবর্তীতে যখন পড়বে বা ক্লাসগুলো করবে কাছে আরেকটু পরিষ্কার হয়ে যায়। তো ইতিমধ্যে তোমাদের এই কোর্সের উপরে আমাদের সম্মানিত বিভাগীয় প্রধান স্যার অনেকগুলো ক্লাস নিয়েছেন, তোমরা অনেক কিছুই বুঝতে পেরেছ। তারপরে একটি সংক্ষিপ্ত আলোচনা আমি করি তোমাদের সাথে, সেটি হচ্ছে এই বিষয়ের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়গুলোর উপর এই কোর্সের। তো তোমরা একটু লক্ষ্য করবে যে এই কোর্সটির নাম হচ্ছে সাহিত্য ও সমালোচনা তত্ত্ব। এই কোর্সটিকে যদি আমরা দুটি ভাগ করি, তাহলে প্রথম দুটি অংশের মধ্যে গ্রিক ও রোমান সাহিত্যতত্ত্ব, আধুনিক সাহিত্যের ধারা, এই প্রথম দুটি অংশের ভিতরে আসলে আমরা সাহিত্য তত্ত্ব বিষয়ে আলোচনা পাব। এবং দ্বিতীয় যে অংশটির কথা আমি বলতে যাচ্ছি, 3 এবং 4 নম্বর অংশে, তোমাদের এই অংশটুকু যদি আমরা দ্বিতীয় অংশ হিসেবে ধরি, তাহলে সেখানে আমরা পাবো সাহিত্য সমালোচনা পদ্ধতি ও বাংলা সাহিত্য সমালোচনার ধারা। অর্থাৎ এখানে আছে সমালোচনা সম্পর্কিত আলোচনা। অর্থাৎ প্রথম অংশে আছে সাহিত্য তত্ত্ব এবং দ্বিতীয় অংশে আছে সাহিত্য সমালোচনা। তাহলে প্রথম যে অংশটি আছে সেটি হচ্ছে সাহিত্য তত্ত্ব। এই সাহিত্য তত্ত্ব কি? আসলে সাহিত্য তত্ত্ব কি এটি বোধহয় তোমাদের কাছে কিছুটা পরিষ্কার। তারপরেও আমি একটা ছোট্ট সংজ্ঞা তোমাদেরকে দেই, তোমাদের সাথে একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে। সাহিত্য সম্পর্কে আলোচনা সমালোচনার বিভিন্ন ধারা রয়েছে। সমালোচকগণ বিভিন্ন দার্শনিক, নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা ধর্মীয় অবস্থান থেকে সাহিত্যকে বিচার করে থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিতগণ সাহিত্য বিষয়ে বিভিন্ন রকমের তাদের দর্শন বা তত্ত্ব দিয়েছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। এই প্রসঙ্গ সম্পর্কে বিভিন্ন ধারার সমালোচকগণ খুব কম সময় একমত হয়েছেন। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে তাদের চিন্তা বা ভাবনাগুলোকে প্রকাশ করেছেন, কারণ তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সাহিত্যের সৌন্দর্য, শিল্প, গুরুত্ব, প্রভাব, মূল্যায়ন
প্রভাব এগুলোর মূল্যায়ন করে থাকেন। নিজের তাত্ত্বিক অবস্থান থেকে, অর্থাৎ প্রতিজন আলাদা পণ্ডিত যার যার অবস্থান থেকে তাদের সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে বিশেষ দৃষ্টিভঙ্গির অধিকারী হন। আর এখান থেকেই কিন্তু এই বিবিধ সাহিত্যতাত্ত্বিক অবস্থানকে বিশ্লেষণ বা মূল্যায়ন করা হয়। ওনারা যে যে দৃষ্টিকোণ থেকে দেখেন সেইগুলোকেই কিন্তু সাহিত্যতত্ত্বে মূল্যায়ন বা বিশ্লেষণ করা হয়। তাহলে সাহিত্য তত্ত্ব হলো তারা, মানে ওই সকল পণ্ডিতগণ যে যা কিছু বলেছেন বা বিশ্লেষণ করেছেন সেই বিষয়বস্তুগুলোই আলোচনা করা হয় আসলে সাহিত্যতত্ত্বে। তাহলে আমরা যদি তোমাদের সিলেবাসের প্রথম অংশের দিকে তাকাই, গ্রিক ও রোমান সাহিত্যতত্ত্ব, এখানে দেখো তোমাদের 4 জন পণ্ডিতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমরা সবাই জানো, প্লেটো, অ্যারিস্টটল, হোরেস এবং লঙ্গিনাস। এই 4 জন আসলে সাহিত্য সমালোচনার আদি পুরুষ। তোমরা এতদিনে জেনে গেছো যে প্লেটো, এই ক্লাসগুলো তোমাদের এই কলেজ বন্ধ হওয়ার আগেই কিছু হয়েছে, সেখানে আমরা আলোচনা করেছি যে প্লেটো এবং অ্যারিস্টটল তারা ছিলেন শিক্ষক এবং ছাত্র। প্লেটো সাহিত্য সম্পর্কে সরাসরি আলোচনা না করলেও প্লেটো কিন্তু তার নতুন রাষ্ট্র বিষয়ে যে গ্রন্থ লিখেছেন সেটি হচ্ছে রিপাবলিক, সেখানে প্রসঙ্গক্রমে সাহিত্য বিষয়ে তার আলোচনা এসেছে। সেখানে তিনি সাহিত্যিকদেরকে খুব একটা মূল্যায়ন করতে চাননি। তিনি বলেছেন যে সাহিত্যিকরা হচ্ছে আবেগী লোক থাকলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু অ্যারিস্টটল কিন্তু সেটি বলেনি, বরং অ্যারিস্টটল তার সমালোচনায় কবিদেরকে অনেক বেশি মূল্যায়িত করেছেন। এবং অ্যারিস্টটলের আর্টস পোয়েট্রিকায় তিনি বলতে চেয়েছেন যে একজন কবি বরং অনেক সুন্দরভাবে মানুষের জীবনকে মানে দিক নির্দেশনা দিতে পারে। অ্যারিস্টটলের সময়টা যদি আমরা একটু দেখি, অ্যারিস্টটলের সময়টা কিন্তু খ্রিস্টপূর্ব 334 থেকে 300 সাল। প্লেটো এবং অ্যারিস্টটলের এই সময়ে দেখো অ্যারিস্টটল যে গ্রন্থখানি রচনা করেছেন, আমরা জানি না উনি রচনা করেছেন নাকি ওনার এটি কোনো ক্লাসের বক্তব্য ছিল। সেখানে যে আলোচনাগুলো এসেছে, সেখানে এসেছে অনুকরণ তত্ত্ব, ট্র্যাজেডি, কমেডি, তারপরে তোমার গিয়ে রচনার ভাষারীতি, সমালোচনা রীতি, এইগুলো। তাহলে এগুলো সবই কিন্তু সাহিত্য বিষয়ক সমালোচনা। এই বইটি বিশ্বে অনেক জায়গায় অনুদিত হয়েছে, তারা এগুলো পড়েছেন সাহিত্য বিষয়ে জানার জন্য। অনেক তথ্য এখানে আছে। তিনি মূলত ট্র্যাজেডি এবং মহাকাব্য সম্পর্কে আলোচনা করেছেন। কমেডি সম্পর্কেও আলোচনা আছে, কিন্তু তার আলোচনায় আসলে গীতি কবিতা বা কবিতা সম্পর্কে খুব একটা আলোচনা নেই। এই পোয়েটিক্স পড়ে কিন্তু সাহিত্য সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায়। সেখানে সাহিত্যিকদের কেমন হতে হবে, তাদের কি ধরনের লেখা উচিত, কিভাবে লিখলে সাহিত্যটি আরও বেশি জনপ্রিয় হবে, এই বিষয়গুলো কিন্তু অ্যারিস্টটলের কাব্যতত্ত্বে এসেছে। এরপরে আমরা আরও 2 জন পণ্ডিতের কথা আছে আমাদের সিলেবাসের ভিতরে, তাদের মধ্যে হচ্ছেন হোরেস এবং লঙ্গিনাস। এই হোরেস এবং লঙ্গিনাসের তার আগে আমরা একটা ছোট্ট আরেকটু তোমাদেরকে বলে নিই যে আমরা অ্যারিস্টটলের কথা বললাম। অ্যারিস্টটলের বইয়ের ভিতরে আসলে আমরা সাহিত্য বিষয় কি পাবো, যেহেতু আমি তোমাদেরকে সাহিত্য তত্ত্ব ও সমালোচনা তত্ত্বটি বোঝানোর চেষ্টা করছি যে আসলে কি থাকে এর মধ্যে, কি আসলে আমাদেরকে পড়তে হবে, কি আসলে আমাদেরকে জানতে হবে। সাহিত্য তত্ত্ব পড়তে গিয়ে অ্যারিস্টটলের পোয়েটিক্সটি পড়বো আমরা, নিশ্চয়ই আমাদের সাহিত্যের সিলেবাসের ভিতরে আছে। সেখানে যে বিষয়গুলো আসলে তিনি গবেষণা করে দেখিয়েছেন বা তিনি যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, এবং আমাদের পরবর্তীতে সমালোচকগণ এটির একটি চার্ট করেছেন যে কি কি আসলে এর মধ্যে তিনি বলার চেষ্টা করেছেন। তার মধ্যে আছে সাহিত্যের লক্ষ্য উদ্দেশ্য, সাহিত্যের বিষয়, রচনা রীতি, তার মধ্যে আছে শব্দ প্রকরণ ও ছন্দ, 5 নম্বরে শিল্প নৈপুণ্য, 6 নম্বরে আছে প্রতিভা ও অনুশীলন, এবং সর্বশেষ সমালোচনা।
হোরেস এরপরে যদি আমরা হোরেসের কথা বলি, হোরেসের আর্টস পোয়েট্রিকায়ও হোরেস বিভিন্ন সময় নাটকের কথা বলেছেন, নাটকের বিভিন্ন কর্মের কথা, যেমন ট্র্যাজেডি, কমেডি, কখনো কবিতার কথা, সঙ্গীত সৃষ্টির কথা তিনি বলেছেন, এবং তিনি কতগুলো পয়েন্ট দেখিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো সাহিত্যে আলোচনার মধ্যে আসা উচিত। এরপরে আছে তোমার লঙ্গিনাসের তিনি আসলে কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে কোনো রচনাকে কিভাবে উৎকর্ষ বা মহৎ করে গড়ে তুলতে হয় সে বিষয়ে কিছু কথা বলেছেন, যেমন কিভাবে একটি রচনা উৎকর্ষ বা সৌন্দর্য হারায়, আবার কিভাবে একটি রচনা সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। এই বিষয়গুলো এসেছে হোরেসের রচনা। এটা তোমরা একটু খেয়াল করে দেখো যে সবগুলোই কিন্তু সাহিত্য সম্পর্কিত কথা বা তত্ত্ব বা আলোচনা। এরপরে আমরা সাহিত্য তত্ত্বের ধারার দিকে যদি তাকাই, সাহিত্য তত্ত্বের দুটি অংশ আছে। প্রথম অংশটাকে যদি আমরা প্রথম দুটিকে প্রথম অংশ ধরি, দ্বিতীয় দুটিকে দ্বিতীয় অংশ ধরি। প্রথম অংশের দ্বিতীয় ভাগে আছে আধুনিক সাহিত্য তত্ত্বের ধারা। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাস পেয়েছো, আমাদের বিভাগীয় প্রধান স্যার অনেক সুন্দর অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছেন, যাতে করে বিষয়গুলো তোমাদের কাছে সহজ হয়ে গেছে। তারপরেও আমি তোমাদেরকে কয়েকটি নাম আমি বলে দিতে চাই যে এখানে কি কি আছে। এখানে আছে নব্য ধ্রুপদীবাদ, রোমান্টিকতাবাদ, বাস্তববাদ, যথাস্থিতবাদ, মার্ক্সবাদ, মনসমীক্ষণ তত্ত্ব, আধুনিকতাবাদ, শীর্ষ আধুনিকতাবাদ, নারীবাদ, উত্তর আধুনিকতাবাদ, উপনিবেশবাদ এবং উত্তর উপনিবেশবাদ। এই 12টি ধারা বা ইজম তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইগুলো আসলে কি? এইগুলো আসলে এক একটি সাহিত্য সৃষ্টির ধারা। নব্য ধ্রুপদীবাদ মানে হচ্ছে তোমার ক্লাসিক রীতি। এই ক্লাসিক রীতি একসময় মানে ছিল না, তোমার এটাকে বলে হচ্ছে, আমি একটু আলোচনা করি। ষোলোশো 42 খ্রিস্টাব্দে পিউরিটন শাসনামলে নাটকের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে দীর্ঘদিন ইংল্যান্ডে শিল্প সাহিত্যের অঙ্গনে এক ধরনের বন্ধ্যাত্বে পরিণত হয়। পরবর্তী সময়ে রেস্টোরেশন যুগে এই বিধি উঠিয়ে নিলে নৈতিকতা, পবিত্রতা, শুচিতা এবং সংযমের পরিবর্তে নাগরিক বৈদগ্ধ্যের নামে সাহিত্যে আসে স্থূলতা, অর্থাৎ সাহিত্যের বিভিন্ন ধরনের মানে উচ্ছৃঙ্খলতা, বাজে বিষয়, বিকৃত রুচি বা বিকৃত চিন্তার ছাপ এসে পড়তে থাকে। এই উচ্ছৃঙ্খলতা কিন্তু সকলে মেনে নিতে চাননি। এর মধ্যে থেকে একদল সাহিত্যিক একটি বিরূপ পরিবেশে একটি আদর্শকে ধারণ করার অভিপ্রায়ে তারা ধ্রুপদী সাহিত্যের উপরে জোর দেন এবং তারা মনে করেন যে ধ্রুপদী সাহিত্যটি ঠিক ছিল, সেটি উঁচু মানের ছিল। ফলে তারা আবার সেখানে ফিরে যেতে চান, বা তারা কি বলতে চান, রোমান সাহিত্যের রীতিনীতি ও বৈশিষ্ট্যকে উঁচুমানের বলে মনে করেন এবং এই রীতি বা বৈশিষ্ট্যকে সাহিত্যের স্থায়ী শর্ত হিসেবে গ্রহণ করে সাহিত্য রচনায় তারা মনোনিবেশ করেন। এই যুগে যারা সাহিত্য রচনা করেছেন তারাই হচ্ছেন নব্য ধ্রুপদীবাদের প্রবক্তা বলবো বা জনক, বা তারা তখন এই ধারায় সাহিত্য লিখেছেন। এরপরে রোমান্টিকতাবাদ, পরবর্তীতে যে সব সাহিত্যিকেরা তাদের সাহিত্যে রোমান্টিকতা নিয়ে এসেছেন বা রোমান্টিকতাকেই তাদের সাহিত্যের মূল মন্ত্র হিসেবে মনে করেছেন, সেই ধারাটিকে আমরা রোমান্টিকতাবাদ বলতে পারি। এর ব্যাখ্যা তোমরা অন্যান্য ক্লাসে পেয়েছো ইতিমধ্যে, তোমরা জানো। এরপরে বাস্তববাদ এবং যথাস্থিতবাদ, এই দুটোকে আমরা প্রায় কাছাকাছি মনে করতে পারি। যে সকল সাহিত্যে একদমই বাস্তব কথা, এর বাইরে কোনো কিছু নাই, যা আসলে সত্যিকার অর্থে ঘটেছে সেটিই থাকে, কিন্তু যথাস্থিতবাদে আবার তার সাথে কিছু সামাজিক কর্মকাণ্ড আরোপ করে দেওয়া হয়। প্রায় কাছাকাছি এই দুটো। এরপরে আছে মার্ক্সবাদ। তোমরা জানো যে মার্ক্সীয় তত্ত্বটি আসলে শুধুমাত্র সাহিত্যে নয়, বরং অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি প্রত্যেক জায়গায় অনেক বিরাট প্রভাব ফেলেছিল। সাহিত্যেও তার প্রভাব পড়েছে এবং এই যে সকল সাহিত্যিকরা মার্ক্স যে রীতিটি প্রবর্তন করেছিলেন সেটিকে গ্রহণ করে এবং তাদের মনোপুত হয়, তারাও তাদের সাহিত্যে এই মার্ক্সবাদকে এনে সাহিত্য রচনায় ব্রতী হন বা চেষ্টা করেন। কি থাকে মার্ক্সবাদের মধ্যে আসলে থাকে শ্রেণী সচেতনতা বা উঁচু নিচু ভেদাভেদ। এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় দেখে আসছি, প্রাচীন সাহিত্যে, মধ্যযুগের সাহিত্যে যেমন দেখে আসছি, আগের সাহিত্যে দেখে আসছি, কয়েক শত বছর আগে দেখে আসছি, বর্তমানেও আমরা দেখছি যে শ্রেণী বৈষম্য যুগে যুগে সবসময় আছে, সেইগুলো কিন্তু সাহিত্যে উঠে আসে।
সেখানে তোমরা উঁচু নিচু ভেদাভেদ কেন হয়, কেন থাকছে, এই বিষয়গুলো থাকে। আমি খুব সহজ ভাষায় বলছি, বিষয়টা এত সহজ নয়। এরপরে মনোসমীক্ষণবাদে কিন্তু মানুষের মানসিক অবস্থা এবং সেই অবস্থার প্রেক্ষিতে মানুষ কেমন আচরণ করে, কি হয়, কি দাঁড়ায়, এইগুলো সাহিত্যের ভিতরে আসে। সেটা কবিতা, উপন্যাস, নাটক, যে কোনো সাহিত্যই হতে পারে। তো যেসব লেখক বা সাহিত্যিকগণ এই বিষয়টা সাহিত্যের ভিতরে আনার চেষ্টা করেন বা এনে একটা পরীক্ষামূলক সাহিত্য তৈরি করেন, তারা আসলে মনোসমীক্ষণবাদকে চর্চা করেন। এখানে আমরা যদি সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসটিকে দেখি, যে সেখানে একটা মানসিক বৈকল্য বা আসলে মানুষ যা চায় তা সবসময় পায় না, সে মনের মধ্যে সেটা অবদমন করে রাখে এবং সেটি কিন্তু তার অন্য সময় তার চরিত্রে প্রকাশ পায়, তার স্বপ্নে প্রকাশ পায় বা তার পরবর্তী সময় আসে। তো এই ধরনের যে মানসিক যে বৈকল্য, এগুলো যেসব সাহিত্যে চলে আসে সেইগুলো মনোসমীক্ষণবাদ আসলে সেটার একটা ধারা। এই ধারাটিতে যারা লেখালেখি করেছেন তারা এই ধারায় আছেন। এরপরে আধুনিকতা, শীর্ষ আধুনিকতাবাদ, এগুলো তোমরা কিছুটা পড়েছো। এর মধ্যে নারীবাদও স্যার ক্লাস নিয়েছেন। নারীবাদ বলতে কখনোই তোমরা মনে করবে না যে শুধুমাত্র এটি পুরুষদের বিপক্ষে বলা হয়, না, তা নয়। বরং নারীবাদ হচ্ছে নারীদেরকে সচেতন করার জন্য বা সচেতনতামূলক যে সকল সাহিত্য আছে, যেখানে নারীদেরকে সমাজে কিভাবে তারা তাদের নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে পারবে, কিভাবে তাদের অধিকার আদায় করে নিতে পারবে, সমাজে তাদের অবস্থান কি, কেন তারা পিছিয়ে আছে, তারা কি করতে পারে, এই বিষয়গুলো যেখানে আসে, যারা বলতে চান নারীদেরকে জাগরণ করার জন্য, নারী জাগরণমূলক লেখা আসলে সেটি হচ্ছে নারীবাদ। এরপরে আসছে উত্তর আধুনিকতাবাদ, উপনিবেশবাদ এবং উত্তর উপনিবেশবাদ। আধুনিকতাবাদ এবং উত্তর আধুনিকতাবাদ দুটো প্রায় কাছাকাছি। আসলে আধুনিকতাবাদেরই পরবর্তী স্তর হচ্ছে উত্তর আধুনিকতাবাদ। তারা সব কিছুকে পুরাতনকে ঝেড়ে ফেলে দিতে চান যারা এই ধারায় লিখেন, একেবারে আধুনিক চিন্তা চেতনা। এরপরে আসছে উপনিবেশবাদ। তোমরা জানো যে দীর্ঘ সময় ধরে এই দেশ উপনিবেশিক শাসনের অধীনে ছিল। সেই সময়কার সামাজিক চিত্র, মানসিক অবস্থা, এইগুলো যেখানে আসছে যে সাহিত্য ধারায়, সেগুলি উপনিবেশবাদের ভিতরে আসবে। এগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী আমাদের যে কোনো শিক্ষকের ক্লাসেই। তো আমি প্রথম অংশ দুটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্য কিভাবে রচিত হয় এবং এই বিষয়ে যে পণ্ডিতদের মতামত, সেটি প্রথম দুটি অংশের ভিতরে আছে, সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য তত্ত্বের ধারা। এবার দ্বিতীয় দুটি অংশ যদি আমরা একটু চোখ দিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে সাহিত্য সমালোচনা পদ্ধতি, এবং দ্বিতীয় অংশটি আছে বাংলা সাহিত্য সমালোচনার ধারা, অর্থাৎ দ্বিতীয় অংশ আছে সমালোচনা বিষয়ে তত্ত্ব, কিভাবে সাহিত্য সমালোচনা করা যেতে পারে। সাহিত্য সমালোচনা পদ্ধতির মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে ইতিহাসমূলক, তুলনামূলক, নব্য সমালোচনাবাদ এবং পাঠভিত্তিক সমালোচনা পদ্ধতি। আর আরেকটি অংশে আছে বাংলা সাহিত্য সমালোচনার ধারা। এই ধারায় আসলে বাংলা সাহিত্যের ইতিহাসে কারা কারা সমালোচনামূলক প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যের সমালোচনামূলক প্রবন্ধের মধ্যে বিখ্যাত হয়ে আছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, মহিতুলাল মজুমদার, বুদ্ধদেব বসু এবং আবু সাইদ আইয়ুব। এই 6 জন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছেন। তো এখন আমরা এই পর্যায়ে সমালোচনা কি, এইটা বিষয়ে একটু ছোট্ট আলোচনা করি। আসলে সমালোচনা শব্দটিকে সাধারণত কিন্তু আমরা নেগেটিভ হিসেবে জানি, অর্থাৎ যখন কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলা হচ্ছে যে তাকে সমালোচনা করা হচ্ছে, আসলে কিন্তু তা নয়। শাব্দিক অর্থে সমালোচনাটি কিন্তু ভালো মন্দ উভয় দিক, অর্থাৎ সম ও আলোচনা, সমযোগ আলোচনা, সমালোচনা। শব্দ বিশ্লেষণ করলে আমরা দেখব যে সমানভাবে ভালো ও মন্দ দুটি দিকই আলোচনায় থাকবে। শিল্প সাহিত্যের সমালোচনা হচ্ছে কোনো শিল্পকর্মের উৎকর্ষ অপকর্ষের বিচারমূলক সম্যক আলোচনা। সম্যক আলোচনা মানে হচ্ছে পরিপূর্ণ আলোচনা। পণ্ডিতগণ মনে করেন যে শিল্পকর্মের সমালোচনা করা হবে তার ভাব, বিষয়বস্তু, গঠনরীতি, বিবিধ অলঙ্কার ব্যবহার এবং লেখকের অন্তর্দৃষ্টি বা মানস দৃষ্টির বিশ্লেষণ এখানে থাকবে। তাহলে কি থাকবে? ওই সাহিত্যটি, যে সাহিত্যটির সমালোচনা করা হচ্ছে তার ভাব, বিষয়বস্তু, গঠনরীতি, বিবিধ অলঙ্কার ব্যবহার এবং লেখকের মানস দৃষ্টি। মনে রাখতে হবে লেখক এখানে একটি ইম্পর্টেন্ট বিষয়। আধুনিককালে সাহিত্য সমালোচনা বলতে কিন্তু সাহিত্য গবেষণা, আলোচনা, মূল্যায়ন, ব্যাখ্যা ইত্যাদি সব কিছুর মিশ্রণ বোঝায়। শুধুমাত্র আলোচনাই নয়, বরং এর গবেষণা, এর আলোচনা, এর মূল্যায়ন, ব্যাখ্যা সব কিছুই চলে আসবে।
এখন সাহিত্যতত্ত্বের পণ্ডিতগণ মনে করেন সাহিত্য সমালোচনায় সমালোচনার পদ্ধতি ও দর্শন সম্পর্কিত আলোচনাও অন্তর্ভুক্ত হবে। ওই যে শুরুতে যে আমাদের সাহিত্য তত্ত্বের যে দর্শনগুলো আছে সেগুলোও আমাদের এখন সাহিত্য সমালোচনার অন্তর্ভুক্ত হয়ে গেছে। সাহিত্যতত্ত্বের চর্চা ও সাহিত্য সমালোচনার মধ্যে এখন একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটি পড়তে গেলে অপরটি অবশ্যই আমাদেরকে জানতে হবে। এখন এই যে সমালোচনা যারা করে থাকেন তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি সমালোচক। আর যিনি সেই সাহিত্যটি সৃষ্টি করেছেন, যে সাহিত্যটির সমালোচক করে থাকেন, তাকে আমরা বলি শিল্পী। এই দুজনের মধ্যে একজন শিল্পী, অন্যজন সমালোচক। এদের মধ্যে যিনি শিল্পী তিনি কিন্তু প্রাথমিকভাবে তিনি নিজেই একজন সমালোচক। কারণ একজন কবি বা শিল্পী শুরুতে নিজের ভিতর থেকেই কিন্তু সমালোচনা আসে। তিনি ভাবতে থাকেন যেটি ঠিক হয়েছে কিনা, ঠিক হয় না হলে আবার তিনি সেটিকে ঠিক করেন। তো সমালোচনা শুরু আসলে হয় একজন শিল্পীর ভিতর থেকেই। শিল্পী কিন্তু সীমিত অর্থে প্রাথমিকভাবে সমালোচক। এক্ষেত্রে বোদলেয়ার বলেছেন যে প্রত্যেক কবি অনিবার্যভাবে সমালোচক। একজন সমালোচক কবি হয়ে উঠলে আশ্চর্য হওয়া যতটা স্বাভাবিক, তার চেয়ে বেশি আশ্চর্য হতে হবে যদি একজন কবির মধ্যে সমালোচক জেগে না থাকে। অর্থাৎ একজন কবি কিন্তু নিজে আগে নিজের জিনিসটাকে, নিজের সাহিত্যটাকে সমালোচনা করবেন, তাহলে কিন্তু সেটি একটি সার্থক সাহিত্য হবে। এই পর্যায়ে মনে রাখতে হবে সাহিত্য সমালোচনা কিন্তু এমনি এমনি হয়ে যায় না, সেগুলো কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু সাহিত্য সমালোচনার ধারাটি আস্তে আস্তে বিকাশ লাভ করেছে। এই পদ্ধতিগুলো কিন্তু এক জায়গায় থেমে নেই, বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। কারণ মানুষের জীবন, মানুষের দৃষ্টিভঙ্গি, রুচি, সমস্যা ইত্যাদি কিন্তু প্রতি সময় পরিবর্তন হয়। এই সাথে সাথে সাহিত্যেরও কিন্তু পরিবর্তন এসেছে, আর সঙ্গত কারণে কিন্তু সমালোচনারও পরিবর্তন এসেছে। তাহলে একজন সমালোচক কিভাবে সমালোচনা করবেন? একজন সমালোচকের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? অবশ্যই একজন সমালোচক হচ্ছেন পক্ষপাতহীন এবং একজন সুবিচারক। অর্থাৎ পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি তার থাকতে হবে, এবং তিনি হচ্ছেন একজন বিচারক, যেহেতু তিনি এই সাহিত্যকর্মটির বিচার করছেন। সমালোচক একজন রসজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তির পাঠ প্রতিক্রিয়া। মনে রাখতে হবে যে একটি সাহিত্য যখন আমরা পড়ি বা পাঠ করি তখন সেখান থেকে আমরা রস আস্বাদন করি, আমরা সেখান থেকে আনন্দ পাই। কিন্তু সমালোচক হবেন একই সাথে রসজ্ঞ এবং প্রাজ্ঞ, অর্থাৎ তার ভিতরে যা কিছু আছে সব তাকে অনুভব করতে হবে। এক্ষেত্রে সংস্কৃত পণ্ডিতগণ বলেছেন যে সাহিত্য কি? সাহিত্য হচ্ছে সহৃদয় হৃদয় সংবেদী, যা হৃদয়কে সংবেদন করে বা উপলব্ধি করায়, সেটাই হচ্ছে সাহিত্য। সুতরাং সাহিত্য যে সকলে বুঝবে তার একদম গভীরের কথা কিন্তু সকলে বোঝে না, এর মর্মার্থও সকলে উপলব্ধি করতে পারে না। কিন্তু একজন সমালোচক হবেন হৃদয়বান এবং সংবেদনশীল, এবং তিনিই কিন্তু এটি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা তুলে ধরবেন। সেক্ষেত্রে সমালোচক অবশ্যই অবগত হবেন এই শিল্পটির বা এই সাহিত্যটির ইতিহাস সম্পর্কে, বা একদম সামগ্রিক ইতিহাস সম্পর্কে তার ধারণা থাকবে, বিশ্ব সাহিত্যের সঙ্গে তার একটি সংযোগ থাকবে, এবং সর্বোপরি তাকে হতে হবে দার্শনিক এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন মানুষ। তাহলে সমালোচককে কেমন হতে হবে? অবশ্যই রসজ্ঞ, প্রাজ্ঞ, দার্শনিক, ইতিহাসবেত্তা, বিশ্ব সাহিত্যের সঙ্গে তার সংযোগ থাকতে হবে, এবং অবশ্যই একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ হতে হবে। তাহলে সমালোচক কি দেখবেন? সমালোচক দেখবেন যে এই লেখায় যা লেখা হয়েছে তা যথার্থ কিনা, অর্থাৎ লেখক যা লিখেছেন তা ঠিক কিনা। জীবনের যে অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন সেই বর্ণনা তিনি কতটুকু সফল হয়েছেন। দ্বিতীয়ত, কিভাবে তিনি সেটি বর্ণনা করেছেন, অর্থাৎ তার লেখার স্টাইলটা কেমন, তিনি যে ঘটনাটি এনেছেন সেটি কেমন, তিনি যেভাবে বর্ণনা করেছেন সেটি কেমন। যেমন কবিতা হলে দেখতে হবে যে কবিতাটিতে তিনি কি বলেছেন, কেমন করে বলেছেন, আঙ্গিক কেমন ব্যবহার করেছেন, শব্দ কেমন ব্যবহার করেছেন, এবং শব্দ প্রয়োগে তিনি কেমন, এইসব তিনি দেখবেন। আর সঙ্গত কারণেই সমালোচককে এসব বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। যদি তিনি শব্দ সম্পর্কে, অলঙ্কার সম্পর্কে ভালো না জানেন তাহলে কিন্তু সমালোচক কখনোই একটি সার্বিক সমালোচনা করতে পারবেন না। অর্থাৎ এই বিষয়ে তাকে বিশ্লেষণে পারদর্শী হতে হবে। সর্বোপরি লেখক যা বলছেন তা
জীবন ও জগতের জন্য কি এবং কতটুকু কাজে লাগবে তারও একটি ব্যাখ্যা তাকে দিতে হবে। এ কাজে তার থাকতে হবে মানুষের প্রতি এবং শিল্পের প্রতি মমত্ববোধ। যার কথা লিখছেন, যাদের জন্য লিখছেন এবং যা কিছু লিখছেন সব কিছুর প্রতি তার একটি মমত্ববোধ থাকতে হবে, তবেই তিনি কিন্তু অন্তর দিয়ে একটি সমালোচনা সৃষ্টি করতে পারবেন। সমালোচক সমালোচনায় বিচার্য শিল্পকর্মের একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা প্রদান করবেন। সর্বশেষ কথা হচ্ছে এটাই যে সমালোচক হচ্ছে কি করবেন, বিচার কার্য তার মানে শিল্পকর্মের একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিবেন। কিভাবে তিনি এই ব্যাখ্যাটি দিবেন? তিনি এমন সুন্দর করে এই ব্যাখ্যাটি দিবেন যেন এটিও একটি শিল্পকর্ম হয়ে যায়। রবীন্দ্রনাথ এ প্রসঙ্গে বলেছেন যে সমালোচনাও হবে একটি সৃষ্টি। অর্থাৎ তিনি কিন্তু আরও একটি সুন্দর কথা বলেছেন। রবীন্দ্রনাথ তো সমালোচনার গুরু বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ বলেছেন যে মানে অসংখ্য বালু ঘেটে একটি হীরকখণ্ড পাওয়ার পরে সেই হীরকখণ্ডটিকে আমরা সমালোচনা করে থাকি। অর্থাৎ সকল সাহিত্যের কিন্তু সমালোচনা হয় না, সেই যে সাহিত্যটির সমালোচনা হয় সেটিও একটি গুরুত্বপূর্ণ সাহিত্য হিসেবে গৃহীত হয়ে থাকে। সেই সাহিত্যটিকেই সমালোচকেরা বেছে নেন সমালোচনা করার জন্য, এবং তিনি যা কিছু সমালোচনা করেন এর প্রেক্ষিতে সেটিও যেন একটি শিল্পকর্মের মতোই রসজ্ঞ এবং কি বলবো এটাকে মানে সুন্দর হয়, যেটি পাঠক উপভোগ করতে পারেন। শিল্পকর্ম যেমন রসিক পাঠক উপভোগ করেন, তেমনি সমালোচনাটিও যদি উপভোগ্য হয় তবে সেটি হবে হচ্ছে একটি যথার্থ সমালোচনা। সমালোচক তার যে জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি, সংবেদনশীলতা সব কিছু দিয়ে শিল্পকর্মটিকে মূল্যায়ন করেন যখন, তখন কিন্তু সেই রচনাটি উপস্থাপনার গুণে নান্দনিক একটি শিল্পকর্ম হয়ে যায়। হ্যাঁ, এবং সকল সাহিত্যেই, বিশ্বের সকল সাহিত্যেই কিন্তু এমন নজির রয়েছে যে যেটির উপরে ব্যাখ্যা করা হয়েছে বা সমালোচনা করেছে তার থেকেও সমালোচনাটি অনেক বেশি গৃহীত বা গ্রহণযোগ্য হয়েছে বেশি, বরং সেটি একটি দলিল হয়ে থাকে ইতিহাসের পাতায় বা সাহিত্যের ইতিহাসে। তাহলে একজন সমালোচক কি করবেন? তিনভাবে ব্যাখ্যা করবেন। প্রথমত তিনি ব্যাখ্যানমূলক সমালোচনা করবেন, দ্বিতীয়ত তিনি হচ্ছে বিচার করবেন, এবং তিন নম্বরে তিনি হচ্ছেন শিল্পের রস উপভোগ করবেন। অর্থাৎ ব্যাখ্যানমূলক সমালোচনা হচ্ছে এই ধারায় সমালোচক মূল গ্রন্থের বা মূল যে সাহিত্যকর্মটি তার কাজের একটি সুন্দর এবং সরল ব্যাখ্যা প্রদান করবেন। আর দ্বিতীয় পর্যায়ে তিনি যেটি করবেন সেটি হচ্ছে সমালোচক রচনাটির দোষগুণ বিচার করবেন। তাহলে প্রথম পর্যায়ে তিনি কি করবেন? সুন্দর এবং সরল ব্যাখ্যা প্রদান করতে পারেন। দ্বিতীয় পর্যায়ে তিনি কি করতে পারেন? তার দোষগুণ ব্যাখ্যা করতে পারেন, এবং আরও একভাবে তিনি উপস্থাপন করতে পারেন, সেটি হচ্ছে সাধারণভাবে তিনি পড়ার পরে যা কিছু অনুভব করলেন তার একটি সম্যক বা সাধারণ একটি কি বলবো তার ভালো লাগা বা তার অভিজ্ঞতাকে তিনি ব্যক্ত করলেন। তার কি ভালো লেগেছে, কি ভালো লাগেনি, এসব তিনি বললেন। এখানে কিন্তু কোনো সমালোচনা নেই, ফলে কোনো তত্ত্ব নেই, কোনো মাপকাঠিও নেই। হ্যাঁ, এখন তাহলে কোন পথটি সাহিত্য সমালোচকেরা গ্রহণ করবেন? এখন পণ্ডিতেরা বলে থাকেন যে এই তিনটি গুণই যদি সমালোচনার মধ্যে থাকে তাহলে সেটি হবে একটি সার্থক সমালোচনা। আর এই সাহিত্য সমালোচনার ধারাটি আসলে শুরু হয়েছে বহু আগে। আমরা আলোচনার শুরুতেই বলে দিয়েছিলাম যে রোমান সাহিত্যে রোমান এবং গ্রিক রোমান সাহিত্যিক এবং পণ্ডিতগণ আসলে এটি শুরু করেছেন খ্রিস্টপূর্ব 4th শতকে। প্লেটো এবং অ্যারিস্টটল, প্লেটোর রিপাবলিক গ্রন্থে আমরা কিছুটা পেয়েছি, এগুলি আমরা বলেছি এর আগে। কি বলে, অ্যারিস্টটলের পোয়েটিক্সে পেয়েছি, হোরেস এবং লঙ্গিনাসের পুস্তকে পেয়েছি। সেইটা রচিত হয়েছে কিন্তু 8 অব্দে, খ্রিস্টপূর্ব 8 থেকে 65 অব্দের মধ্যে হোরেস এবং লঙ্গিনাস এগুলো আলোচনা করেছেন সাহিত্য বিষয়ে। প্লেটো এবং অ্যারিস্টটল আলোচনা করেছেন 350 খ্রিস্টপূর্ব 350 বছর পূর্বে। আচ্ছা, আর এরপরে আমরা যদি এগুলো তো গ্রিক এবং রোমান সাহিত্যতত্ত্বের ধারায় আমরা পেয়েছি। ভারতীয় সাহিত্যতত্ত্বেরও কিন্তু একটি ধারা আছে, সেখানে আমরা সমালোচনা সাহিত্য পেয়েছি কিন্তু একটু পরে। সেটি হচ্ছে তোমার খ্রিস্ট জন্মের প্রায় 6 থেকে 700 বছর পরে। এটা 7ম শতাব্দী মনে করা হয়ে থাকে। 7ম শতাব্দীর দিকে তোমার
এই যে পণ্ডিতের অনুমান হচ্ছে প্রায়োগিক তত্ত্ব হিসেবে ভারতীয় অলঙ্কার শাস্ত্রের বিকাশ শুরু হয় সপ্তম শতাব্দীর মধ্যে থেকে, আচার্য ভামহের কাল থেকে। আচার্য দণ্ডী, আচার্য বামন, আচার্য আনন্দবর্ধন, হ্যাঁ, এরা হচ্ছেন এগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা কি করেছেন? মূলত তারা সাহিত্য বিষয়ে যে আলোচনাটি করেছেন, তাদের সাহিত্য বিষয়ের আলোচনার নাম ছিল হচ্ছে কাব্যতত্ত্ব বা অলঙ্কার শাস্ত্র। তারা কাব্যের নির্মাণ কৌশল বর্ণনায় কাব্যের তথা শিল্পের অঙ্গসৌষ্ঠবের কথা বলেছেন। অঙ্গসৌষ্ঠব কি, তার ভিতরে কি আছে, যেমন শব্দ, বাক্য, ভাব, অনুভাব, উপমা, রূপক, চিত্রকল্প এবং সর্বোপরি পাঠকের মনের রচনার প্রভাব, যেটাকে আমরা রস বলেছি। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে কিভাবে সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছে বা হওয়া উচিত, বা হলে কিভাবে সাহিত্যটা সুন্দর হবে, এই বিষয়গুলো ভারতীয় পণ্ডিতগণ, ভারত উপমহাদেশের সমালোচকগণ তাদের সাহিত্যের সমালোচনার ধারায় এনেছেন। তারপরে এগুলি কয়েক শতাব্দী ধরেই এগুলি চলেছে। শিল্পের আদর্শ, অলঙ্কার প্রয়োগ, বিবিধ ব্যাখ্যা, বিশ্লেষণ তারা করেছেন, যেগুলো আমাদের সাহিত্যের ইতিহাসে একটি বিশাল অমূল্য সম্পদ হয়ে আছে। তো এখন আমরা বলতে পারি তাহলে বাংলা সাহিত্যের সমালোচনার ধারাটি কখন থেকে সূত্রপাত হয়েছে? বাংলা সাহিত্যের সমালোচনার ধারাটি কিন্তু আধুনিক যুগ থেকেই শুরু হয়েছে, এবং আমরা সবাই জানি যে আধুনিকতা শুরু হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরেই। এই ফোর্ট উইলিয়াম কলেজের যারা পাশ করে এখান থেকে যারা লেখাপড়া করে বের হয়েছেন, তাদের হাত ধরেই মূলত আসলে এগুলি সব ধরনের আধুনিকতার যে ধারাগুলো আমরা পেয়েছি সবগুলোই এসেছে। তোমরা যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়ো, তোমরা দেখবে যে শুরুতেই আমাদেরকে একটা বিষয় পড়তে হয়, সেটা হচ্ছে সমসাময়িক পত্রপত্রিকা। এই সমসাময়িক পত্রপত্রিকাই কিন্তু সমালোচনার ধারাটির যাত্রাটি শুরু করেছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। অক্ষয় কুমার দত্ত সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা এবং ঈশ্বরচন্দ্র সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা প্রথম দিকে সমালোচনা যাত্রাটি শুরু করে। সমালোচনা যাত্রা শুরু করে মানে তাদের পত্রিকায় সমালোচনামূলক প্রবন্ধগুলোর প্রকাশিত হতো। তো তত্ত্ববোধিনী পত্রিকাটি কিন্তু আসলে সমালোচনার জন্যে প্রথমত সৃষ্টি হয়নি। এই পত্রিকাটি ব্রাহ্মচর্চার প্রতি যারা অনুরাগী ছিলেন, যেমন তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি এই পত্রিকার একজন তত্ত্বাবধায়ক ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, এরা সকলে এটা ভেবেই পত্রিকাটি প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে পত্রিকাটিতে সাহিত্য সমালোচনা, জ্ঞান বিষয়ক ভাবনা ইত্যাদি অনেক বিশাল একটা জায়গা করে নেয়। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকাটিও কিন্তু এই সময় একদল লেখক চক্রকে ঘিরে গড়ে ওঠে, যারা হচ্ছে, তাদের নামগুলো আগে বলে নিই, রাধাকান্ত দে, জয়গোপাল, প্রসন্ন কুমার, এদের মধ্যে দিয়ে এদের দ্বারাই গড়ে ওঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, তারা এই পত্রিকায় লিখতেন। কিন্তু এই পত্রিকায় যতটা না ধর্ম, স্বদেশ, সমাজ, বিজ্ঞান বা বিজ্ঞান নিয়ে লিখিতে হতো, তার থেকে বেশি জায়গা করে নেয় কিন্তু সাহিত্য বা ভাষা ও সাহিত্য বিষয়ক ভাবনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক যুগের শুরুর দিক থেকেই কিন্তু সমালোচনার ধারাটি হয়ে আসছে। তো এ পর্যায়ে একদম শুরুতে কারা সমালোচনা লিখেছেন বা লিখতেন? প্রথমেই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত এরা লিখতেন। এদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃত ভাষা, সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, এগুলো তো উল্লেখযোগ্য সমালোচনা প্রবন্ধ, তোমরা জানো, এগুলো তার সমালোচনা কর্ম। রঙ্গলাল গঙ্গোপাধ্যায়ের বাংলা কবিতা বিষয়ক প্রস্তাব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরচরিত, গীতিকাব্য, শকুন্তলা, মিরান্দা ও দেশদিমোনা, যেটি তোমাদের বাংলা সাহিত্য সমালোচনার ধারায় যে 6 জনের নাম দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে আলোচনা করতে গিয়ে মূলত তোমাদের এই প্রবন্ধগুলোই আলোচনা করতে হবে। তিনি এই সাহিত্য সম্পর্কিত যে সমালোচনা করেছেন তা এই 3টি প্রবন্ধের মধ্যে আছে, উত্তরচরিত, গীতিকাব্য এবং শকুন্তলা, মিরান্দা ও দেশদিমোনা। বঙ্কিমচন্দ্রের সমালোচনার সময় আরও যারা সমালোচনা করেছেন তাদের মধ্যে চন্দ্রনাথ বসু, চন্দ্রপুন্দ্র বসু এরা আছেন। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য বিষয়ে অনেক কথা বলেছেন, যা সাহিত্য নির্মাণে এবং অনুধাবনে এবং সাহিত্যের রস আস্বাদনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজও পর্যন্ত সাহিত্যকে বুঝতে হলে রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো আসলে পড়ে নেওয়া উচিত। কেউ কেউ তাকে সমালোচনার প্রাণ পুরুষ বলেছেন। তার লেখা প্রবন্ধগুলোর মধ্যে আছে কি সাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, সাহিত্য সমালোচক রবীন্দ্রনাথ, সাহিত্যের স্বরূপ, এইগুলো। তো তিনি সাহিত্য সমালোচনার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অনেকে মনে করেন। এর পরবর্তীতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, দীনেশচন্দ্র সেন, বিপিনচন্দ্র পাল, তারপরে তোমার রবীন্দ্রনাথের সমসাময়িক আরও যারা আছেন, মহিতলাল মজুমদার,
ইনিও আমাদের সাহিত্য কি বলে সিলেবাসের অন্তর্ভুক্ত আছেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র সেনগুপ্ত, রবীন্দ্র পরবর্তী সময়ে এরা উল্লেখযোগ্য সমালোচক। এবং এরা কিন্তু মনে রাখতে হবে এরা প্রত্যেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত এবং পণ্ডিত, ফলে তাদের লেখাগুলো কিন্তু অনেকটা পাশ্চাত্য রীতি বা পাশ্চাত্য সমালোচনার যে রীতিগুলো আছে সেটির আদর্শে তারা লিখেছেন। ফলে তাদের সমালোচনাগুলো অনেক মানে সাহিত্য ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে। এদের মধ্যে অনেকেই আছেন কিন্তু কবি, আর কবিদের রচনা কিন্তু সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি বিশেষ মাত্রা লাভ করেছে। কারণ জানো তোমরা, কবিরা অনেক সুন্দর রসজ্ঞ ভাব বা ভাষা দিয়ে লিখতে পারেন। এদের মধ্যে আছেন বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, এরা। এই পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনায় আসলে আসবো। অনেক কথা বলা হয়ে গেল আমাদের, আজকের এটুকু বলেই আমরা শেষ করব। আজকে আমাদের সাহিত্য সমালোচনার যে পদ্ধতি 4টি দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি। কিন্তু আমরা সাহিত্য সমালোচনার অনেকগুলো পদ্ধতি পাই, তাদের মধ্যে কয়টি আমরা আজকে জেনে নেই। ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি, আর্কিটাইপ সমালোচনা পদ্ধতি, তুলনামূলক সমালোচনা পদ্ধতি, বিশ্লেষণমূলক, এরপরে আছে মূল্যবিচারমূলক, তত্ত্বীয় সমালোচনা, সনাতন বিধিসম্মত সমালোচনা, মনস্তত্ত্বমূলক সমালোচনা, ব্যক্তি সমালোচনা, মার্ক্সীয় সমালোচনা, শৈলী বিশ্লেষণমূলক সমালোচনা, লেখকের জীবনীভিত্তিক সমালোচনা পদ্ধতি, গাণিতিক ও পরিসংখ্যান ভিত্তিক সমালোচনা পদ্ধতি। কিন্তু তোমাদের আলোচনা করতে হবে বা পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হবে ঐতিহাসিক সমালোচনা, তুলনামূলক, নব্য সমালোচনাবাদ এবং পাঠভিত্তিক, এই 4টি পদ্ধতি। ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি কি? ঐতিহাসিক সমালোচনা পদ্ধতিটি হচ্ছে কোনো সাহিত্যকর্মের রচনাকালের ঐতিহাসিক প্রেক্ষাপটে সাহিত্যকর্মটির বিশ্লেষণ বা মূল্যায়ন। এখানে আসলে সমালোচক যে সময় সাহিত্যকর্মটি রচিত হয়েছে সেই সময়টিকেই মূল্যায়ন করেন, সেই হিসেবে এটি ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি। এখানে ইতিহাস বলতে কি বোঝায়? এখানে ইতিহাস বলতে বোঝায় যে সময়ের লেখা সেই সময়ের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা। এই পদ্ধতিটি কোনো সাহিত্যকর্মকে ইতিহাসের পটভূমিতে রেখে সাহিত্যের ভিতর দিয়ে প্রতিফলিত যে সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক ইতিহাসটি এর ভিতরে আছে সেটিকে অন্বেষণ করে বা খুঁজে বের করে। ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি ইতিহাসকে ব্যবহার করে সাহিত্যকর্মটিকে ভালো করে বোঝাতে চেষ্টা করে। ইতিহাসকে ব্যবহার করে, যদি বারবার এখানে এইটি আলোচনা করতে গিয়ে আমি তোমাদের সামনে একটি উদাহরণ আনতে চাই, খুব সহজ, যাতে করে তোমরা বুঝতে পারো, যেটি তোমাদের সকলের পড়া আছে। সেটি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি। মনে করো এই উপন্যাসটি একজন সমালোচক সমালোচনা করবেন বা তুমি সমালোচনা করবে। সেক্ষেত্রে এই উপন্যাসটিকে কি কি ঐতিহাসিক সমালোচনা পদ্ধতিতে কিভাবে বিশ্লেষণ করতে হবে? আচ্ছা, ঐতিহাসিক সমালোচনা পদ্ধতিতে কিন্তু ইতিহাসকে ব্যবহার করে সাহিত্যকর্মটিকে ভালো করে বোঝাতে চেষ্টা করে। আমরা সকলেই জানি যে এই উপন্যাসটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে, সেটি হচ্ছে তোমার 1942 সালের মন্বন্তর। শুধু তাই নয়, এর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটও যদি আমরা দেখি, আমরা দেখব যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান, দেশ বিভাগ পূর্বোত্তর যে রাষ্ট্রের অস্থির সময় সেটি চলছিল, একই সাথে দুর্ভিক্ষ, বছরের পর বছর ধরে খরা, ক্ষুধামন্দা, এইরকম একটি মানে বিশৃঙ্খল বা অস্থির সময়ের প্রেক্ষাপটে কিন্তু পটভূমিতে কিন্তু এই উপন্যাসটি রচিত হয়েছে। তো ইতিহাসকে তারা গ্রহণ করেন, যারা সমালোচক তারা ইতিহাসকে গ্রহণ করেন কিন্তু সজীব বস্তুরূপে, মানে প্রবাহমান একটি ব্যাপার, অতীতের কোনো পরিত্যক্ত বিষয় নয় যে সেটি বাদ, তা নয়, বরং সেটি এখনও যেন জীবিত অবস্থায় আছে এরকম মনে করে তারা সেটিকে সমালোচনা করেন। তারা মনে করেন ইতিহাস আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সাহিত্য বস্তুর অভ্যন্তরে। শিল্প সাহিত্য তাদের কাছে একটি ঐতিহাসিক শিল্প, তাই সাহিত্য বিচারও সকল সময় একটি ঐতিহাসিক ব্যাখ্যা বা বিশ্লেষণ। সকল সময় আসলে সমালোচনাটি করা হয় সাহিত্য সৃষ্টির অনেক পরে, আর সেজন্যই ইতিহাস একটি প্রশ্ন হয়ে দাঁড়ায় এবং ইতিহাসটিকেই তারা সবচেয়ে বেশি টার্গেট করেন, যেটির উপর ভিত্তি করে তারা এই সাহিত্য সমালোচনাটি করে থাকেন। তো তারা যে দুটি দিকের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেন সেটি হচ্ছে, এক, রচনাকালীন সময়ের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা। ওই যে একটু আগে বললাম, যদি আমরা এই লাল সালু উপন্যাসটির সামাজিক অবস্থা দেখি তাহলে আমরা দেখব যে দুর্ভিক্ষ পীড়িত একটি সমাজ। রাজনৈতিক অবস্থা দেখি তাহলে আমরা দেখব যে প্রায় দেশ বিভাগ পূর্বোত্তর একটি অস্থির একটি রাজনৈতিক পরিস্থিতি, এবং সাংস্কৃতিক অবস্থা আমরা বুঝতেই পাচ্ছি কুসংস্কারাচ্ছন্ন একটি সমাজ। এই সব কিছুই কিন্তু এই উপন্যাসটিকে
প্রভাবিত করেছে। আর 2 নাম্বার হচ্ছে এর পটভূমি বদলে যাওয়ার পরেও সাহিত্যকর্মটির মূল্য বদলে যায় কিনা, অর্থাৎ যে সময়ে এটি লিখিত হয়েছে বা যে সময়ের কথা এখানে বলা হয়েছে সেই সময়টাও তো অনেক আগে চলে গেছে। আজও আমরা বা যুগে যুগে যারা এটি পড়ছে তারা এই সাহিত্যকর্মটিকে মানে গুরুত্ব দিচ্ছে কিনা বা এই সাহিত্যকর্মটির সাহিত্যিক মূল্যটা টিকে আছে কিনা, এটিও সমালোচকদের দেখার একটি বিষয়। এবারে ঐতিহাসিক আমরা আরেকটা বিষয় একটু বলবো, সেটি সাহিত্য সমালোচক যে সময় সাহিত্যটি বিধৃত সেই সময় যেমন বিশ্লেষণ করতে চান, তেমনি লেখক যে সময় লেখাটি লিখেছেন সেই সময়টিও তার বিচার্য বিষয়, এবং সাথে সাথে পাঠক যে সময় লেখাটি পাঠ করছে সেটিও কিন্তু সমালোচকের একটি অত্যন্ত আগ্রহের বিষয়। তো সাহিত্যের এই 3টি বিষয় ছাড়াও বিষয়, সাহিত্যে ব্যবহৃত বিশেষ শব্দ, উপমা, রূপক, প্রতীক, চিত্রকল্প, চরিত্র, পরিণতি, এইসবগুলোর অর্থ প্রয়োগ সবকিছুই তাদের গবেষণার বিষয়। তাহলে সাহিত্যকর্মে উপস্থাপিত চরিত্র বোঝার জন্য সে চরিত্রটির কাল, স্থান, এই সবগুলো সমালোচক। আচ্ছা, সাহিত্য সমালোচক কি বলতে চান অনেক সময় কিন্তু ভুল বললাম, এই ক্ষেত্রে লেখক অনেক সময় কি বলতে চান আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সমালোচক কিন্তু আমরা আগেই বলে নিয়েছি যে সমালোচক কিন্তু প্রতিটি ছোট ছোট বিষয় পর্যন্ত তিনি উপলব্ধি করেন এবং সেটি পাঠকদের সামনে আবারও তুলে ধরেন পরিষ্কারভাবে। তো লেখক কি বলতে চান এটি কিন্তু সাধারণ পাঠক সকল সময় বুঝতে পারে না। যেমন সামাজিক রীতিনীতি, তৎকালীন অবস্থা, এটি সকল পাঠকের কাছে পরিষ্কার থাকে না, অনেকেই জানেন না সেই ইতিহাসটি। যেমন আমরা যদি একটি উদাহরণ দেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরনের একটি চরিত্র আছে। আমরা কিন্তু ইন্দির ঠাকুরনের দাম্পত্য জীবন সম্পর্কে কিছুই আমরা বুঝতে পারবো না যদি না সেই সময়ের হিন্দু সমাজের রীতিনীতি সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকে। আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আমরা দেখি যে একজন বৃদ্ধ ব্রাহ্মণ 3 জন যুবতী বোনকে বিয়ে করে ফেলছে। আমরা যদি ওই সময়ের হিন্দু সমাজের ব্রাহ্মণ্য প্রভাবটি না জানি বা তার হিন্দু সমাজের অবস্থাটি না জানি, তাহলে কিন্তু আমরা এটি ফিল করতে পারবো না, উপলব্ধিই করতে পারবো না যে কেন কি এই ঘটনাটি ঘটলো। আবার আমরা যদি একটি পাশ্চাত্য সাহিত্যের উদাহরণ দিয়ে দেখি, সেখানে কি নাম, জেন অস্টিন নামে একজন ইংরেজি লেখিকা, তিনি 1795 সালের পটভূমিতে একটি উপন্যাস রচনা করেছেন, যেখানে একজন ধনী পিতার মৃত্যুর পরে তার কন্যা চরম দুরবস্থায় পতিত হয়েছে। তাহলে আমাদের পাঠকের কাছে প্রশ্ন আসবে যে কেন, কিন্তু আমরা কিন্তু জানি না। আমরা যদি না জানি যে 1795 সাল পর্যন্ত ইংল্যান্ডে কন্যা পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতো না, এটি জানা থাকলে পাঠক যেভাবে প্রতিক্রিয়া দেখাবে বা তা যেভাবে ফিল করতে পারবে, যদি না জানা থাকে তাহলে কিন্তু সে সেই অবস্থানটি উপলব্ধি করতে পারবে না। ফলে আমরা কিন্তু সেই মেয়েটির সামাজিক বা মনোজাগতিক অবস্থাটিও কিন্তু আমরা বুঝতে পারবো না, এবং অবস্থাটি বিশ্লেষণ সমালোচক হলে সেই বিশ্লেষণও করতে পারবে না। সুতরাং জানতে হবে। তাহলে আমরা আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তাহলে আমরা ঐতিহাসিক পদ্ধতিতে কি উপায়ে আমরা ঐতিহাসিক পদ্ধতিতে কি উপায়ে আমরা সমালোচনা করতে পারি বা একজন সমালোচক কাজ করে থাকেন এই পদ্ধতিতে, সেই উপায় কয়টি আমরা একটু আলোচনা করে দিই শেষ পর্যায়ে এসে। প্রথমত, সমালোচক লেখকের সময়কে বিশ্লেষণ করবেন। এটি আমি আগেই বলেছি, লেখকের সময়। তোমরা জেনে থাকবে যে সৈয়দ ওয়ালিউল্লাহ উপন্যাসটি লিখেছেন 1948 সালে, কিন্তু উপন্যাসটির পটভূমি কিন্তু 1942 সালের। তাহলে উনি যে 48 সালে লিখেছেন, এতদিন ধরে কিন্তু এই বিষয়টি তাকে প্রভাবিত করেছে, তার মনের মধ্যে কিন্তু ছিল। তিনি ধারণ করেছেন তার সময়টিকে, তিনি দেখেছেন দীর্ঘ সময় ধরে একটি দেশের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা সব কিছুই তিনি দেখেছেন। সেইগুলো তাকে কিভাবে প্রভাবিত করেছে সেটি যেমন দেখবেন। এখানে তিনি রাজনৈতিক ইতিহাস, সাহিত্যের যুগ, তারপরে হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবেশ, সমকালীন দার্শনিক চিন্তা ইত্যাদি সব কিছু তার বিশ্লেষণের আওতায় আনবেন।
2 নম্বরে সমালোচক সাহিত্যকর্মে বর্ণিত বিষয়টির উপর গবেষণা করবেন। তাহলে লেখক যে সময় লিখেছেন সেটি যেমন আলোচনা হবে, তেমনি সাহিত্যকর্মে বর্ণিত বিষয়, ওই যে বললাম 42, সেই সময়টাও আসবে। এটা যে কোনো সাহিত্যের বেলায় কিন্তু যে কোনো গবেষণার সময়কালটিকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে হবে। গল্পের ভেতরের সময়টির সঙ্গে সঙ্গে আবার সেই যুগের অবস্থাটিও বিবেচনায় রাখবেন। হ্যাঁ, সময়টি আমরা জানি 1942, সেটি শুধু জানলেই হবে না, বরং সেই যুগের অবস্থাটিও বিবেচনা রাখতে হবে। আমরা জানি যে অবস্থাটি কী ছিল। সমালোচক সাহিত্যকর্মের ভেতর থেকে কিছু অভিব্যক্তি, উৎস, উপাদান খুঁজে বের করেন। এগুলো গবেষণা করে সমালোচক মূল্যায়ন করেন। এখানেও যদি আমি এই উপন্যাসটিরই একটা উদাহরণ নিই, তাহলে তুমি দেখবে যে কি করতে হবে, তিনি কি করবেন, কিছু অভিব্যক্তি, উৎস, উপাদান খুঁজে বের করেন। এই উপন্যাসটির দিকে তাকালে আমরা দেখি যে মজিদ যখন নতুন একটি গ্রামে গিয়ে উপস্থিত হয় এবং লোকের সামনে সবাই তাকে জিজ্ঞাসা করে যে কেন, মানে সত্যি এই কবরটি ওনার, এটি তারা জানতেন না, তারা খুবই অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। তখন আমরা যদি মজিদের দিকে একটু খেয়াল করে দেখি, তখন দেখব যে মজিদ কিন্তু একটা সন্দেহ চোখে সবার দিকে তাকাচ্ছে। সবার দিকে কিভাবে তাকাচ্ছে? সকলের চোখের দিকে তাকাচ্ছে। তার এই অভিব্যক্তিটি একটা অসাধারণ প্রকাশ সৈয়দ ওয়ালিউল্লাহর, যে তিনি পর্যবেক্ষণ করছেন যে কারো চোখে সন্দেহ আছে কিনা তাকে নিয়ে, বা এই পীরের মাজারকে নিয়ে। তো তার যে অভিব্যক্তি, এটি এতটাই নিপুণ ছিল যে মনে হয় যেন আমরাও সামনে বসে আছি, আমরাও দেখছি যে সে কিভাবে কারো চোখের ভিতর থেকে দেখতে চাচ্ছে যে তার চোখে কোনো সামান্যতম কোনো সন্দেহ আছে কিনা। তো এই বিষয়গুলো, তার উৎস এবং উপাদানগুলো তা সমালোচক খুঁজে বের করেন এবং এগুলির ক্ষুদ্র ক্ষুদ্র মূল্যায়ন তারা করেন। 4 নম্বরে সমালোচক সংগৃহীত তথ্যাদির সঙ্গে সাহিত্যকর্মের সম্পর্ক নির্ণয় করেন। তিনি যা কিছু খুঁজে পান তার সাথে সাহিত্যকর্মের নিবিড় সম্পর্ক খুঁজে বের করেন এবং সেইগুলো কিভাবে লেখককে প্রভাবিত করেছে সেইগুলো সম্পর্কে মন্তব্য করেন। অর্থাৎ এই সাহিত্যকর্মে ইতিহাসের ঘটনাবলী সম্পর্কে লেখক কেমন মন্তব্য করেছেন। লেখক যে কথাটি, লেখক ধরো আমরা যদি এই উপন্যাসটি একদম শুরুতে যাই যে ঝমঝম করে একটি ট্রেন আসে রাতের অন্ধকারে, এই বিষয়টি লেখক লিখেছেন, এটি সত্য কি মিথ্যা। তখন একদল লোক, তাদের কারো গায়ে কাপড় আছে, কারো গায়ে নাই, তারা উঠে পড়ছে ট্রেনে, কতটা সত্য কতটা মিথ্যা। আমরা যদি দেখি যে আমরা যদি সত্যিকার অর্থে ইতিহাসটিকে জানতে চাই, তাহলে আমরা দেখবো যে ওই সময় মানুষের কত অসহায় ছিল, তারা পালানোর চেষ্টা করেছিল। তাহলে তার এই মন্তব্যটি কতটা ইতিহাস ঘনিষ্ঠ, এটি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। সাহিত্যকর্মের 5 নম্বরে সাহিত্যকর্মের ভাষার সঙ্গে বর্তমানের ভাষার কি পরিবর্তন এসেছে, এটিও সমালোচক বিশ্লেষণ করেন। 6 নম্বরে এই পদ্ধতি অনুসন্ধান করে সাহিত্যকর্মটি লেখার সময় তার কি মূল্য ছিল, লেখকের ঐতিহাসিক অবস্থানটি কেমন ছিল, তিনি যখন এই লেখাটি লেখেন ওই মুহূর্তে এটি কতটা সাহিত্যিক মূল্য ছিল সেটি যেমন দেখার বিষয়। লেখকের অবস্থান কেমন ছিল সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন একজন পাঠক কিভাবে ইতিহাসকে পুনর্নির্মাণ করছে তারও মূল্যায়ন করেন সমালোচক। তখনই কি শেষ হয়ে গেছে তার মূল্য, নাকি এখনও পর্যন্ত সাহিত্যিক মূল্য আছে এই সাহিত্যটির, সেটিও সমালোচকের আলোচনার বিষয়। 7 নম্বরে এটি আসলে মূল কথা যে সাহিত্য সমালোচক এই পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে কি করেন, একটি প্রকল্প তৈরি করেন, অর্থাৎ একটি হাইপোথিসিস গড়ে নেন যে কি কি বিষয়ে তিনি বলবেন বা সমালোচনা করবেন বা কোন কোন দিকে তিনি দেখবেন, তার কিছু পয়েন্ট তিনি বের করে নেন, তার উপর ভিত্তি করে কিন্তু তিনি সমালোচনাটি নির্মাণ করেন। হ্যাঁ, এবং তারপর তিনি সাহিত্যকর্মটি বিশ্লেষণ করেন, গ্রহণ করেন, বর্জন করেন, পরিবর্তন বা পরিমার্জনের মাধ্যমে একটি রূপ দাঁড় করান সমালোচনাটির। আসলে মূলত এইগুলোই হচ্ছে ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি। এই পদ্ধতিতেই কোনো সাহিত্যকে সমালোচনা করতে হবে। তো এই পদ্ধতিটি একসময় সমালোচনা পদ্ধতির সবচেয়ে উচ্চতর পদ্ধতি বলে গণ্য করা হতো, কারণ এই পদ্ধতিটি সাহিত্যকর্ম বোঝার জন্য মূলত পটভূমি বা গোড়ার সন্ধান করে, একেবারে সে ভিতর থেকে টেনে নিয়ে আসে, ফলে এই পদ্ধতিটি সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছিল। তো এরপরে একদম সর্বশেষ যে বিষয়টি আমাদের জানা থাকা দরকার, যে এই পদ্ধতিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এই লেখাটি লেখক যখন লিখেছেন তখন হয়তো প্রচণ্ডভাবে তিনি প্রভাবিত হয়েছেন, সে অতিরিক্ত প্রভাবিত হয়ে তিনি লিখেছেন কিনা, অর্থাৎ অতি আবেগী হয়ে তিনি বিশেষ বাহুল্য কিছু লিখেছেন কিনা সেটি তার থেকে যায়। অনেক সময় প্রভাবিত হওয়ার ফলে একজন লেখককে সবসময় বিশ্লেষণ করা যায় না বা মূল্যায়ন করা যায় না ঠিক মতো। কীরকম, যে হঠাৎ করে একটি
ঘটনা ঘটলো, সেই ঘটনাটি তাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করলো, তিনি লিখে ফেললেন একটা সাহিত্য, সেটি সমাদৃতও হলো। কিন্তু ওই একটি লেখাকে দিয়ে কখনোই কোনো লেখককে সম্পূর্ণভাবে বিশ্লেষণ বা মূল্যায়ন করা যায় না। ইতিহাসের প্রেক্ষাপটে বিবেচনা করতে গিয়ে কোনো কোনো সমালোচক অনেক সময় অতিরঞ্জনের আশ্রয় নিতে পারেন, আবার কোথাও কোথাও তারা পাতিত্ব করেন, যেমন কোনো দিকে বা কোনো পক্ষে অবস্থান নিয়ে নেন। যেমন কোনো কিছু তার ভালো লাগলো সেটিকেই তিনি অনেক বেশি বললেন, বা কোনো জিনিসকে তার ভালো লাগেনি সেটিও তিনি অনেক বেশি করে সমালোচনা করে ফেললেন। তা যাই হোক, ইতিহাসের প্রেক্ষাপটে বা পটে একজন সাহিত্যিকের সমস্ত প্রবণতা বা লক্ষ্য আসলে আবিষ্কার করা সম্ভব নয়, শুধুমাত্র ইতিহাসের প্রেক্ষাপটে। এটি একটি পদ্ধতি হতে পারে, এর মধ্যে থেকে অনেক কিছু চলে আসবে, কিন্তু এই পদ্ধতিকে অবলম্বন করেই যে সম্পূর্ণভাবে একজন সাহিত্যিক বা একজন লেখকের সব কিছু প্রবণতা আমরা জেনে ফেললাম বা বুঝতে পারবো, বিষয়টি তা নয়। তো আজকে আমরা সাহিত্য সমালোচনা পদ্ধতির প্রথম ধারাটি আলোচনা করলাম। এখান থেকে আমি আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি না পারো তাহলে তোমরা ক্লাসটি আবার শুনবে এবং বই অবশ্যই তোমাদের সামনে রাখবে। এক্ষেত্রে যে বইগুলো তোমাদেরকে সবচেয়ে বেশি মানে সহযোগিতা করতে পারবে, সেই বই দুটো বইয়ের নাম আমি তোমাদেরকে আজকে বলে দেবো। তোমরা ইতিমধ্যে যে বইটি জানো তোমরা, স্যারের, আমাদের বিভাগীয় প্রধান স্যারের বইটি হচ্ছে পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি, মোহাম্মদ আবুল খায়ের স্যারের এই বইটি, এবং পাশ্চাত্য সাহিত্য সমালোচনার ধারা, অনুপম হাসান। এই দুটি বই তোমরা অবশ্যই দেখবে। এছাড়া আরও অনেক বই আছে সাহিত্য সমালোচনার ধারার উপরে, পদ্ধতির উপরে, তোমরা দেখবে সেগুলো। আশা করি তোমাদের এই ক্লাসটি কিছুটা হলেও এই কোর্সটি বুঝতে সহায়ক হবে। তো আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।